শুরু করুন। দর্শক আমন্ত্রণ, যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন 24 ঘন্টায় প্রেজেন্টেড বাই আকিদ শানশাইন, সঙ্গে আছে মাহফুজ মিশু। রাত পোহালে আগামীকাল অর্থাৎ সন্ধ্যা 6টায় নির্বাচনের তফসিল ঘোষিত হতে যাচ্ছে। বহু বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটু নির্বাচনের অপেক্ষায় দেশের মানুষ। সেই নির্বাচনের ট্রেন হয়তো আনুষ্ঠানিকভাবে স্টেশন থেকে ছাড়বে আগামীকাল। তারপরেও কি সেই নির্বাচনের শঙ্কা কেটে গেল, নাকি নির্বাচন নিয়ে এখনো কিছু শঙ্কা বা চ্যালেঞ্জ থাকছে, সেসব নিয়ে কথা বলবো আমরা। কথা বলার জন্য এই মুহূর্তে আমার সঙ্গে স্টুডিওতে আছেন জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী শহীদুল ইসলাম বাবুল। বাবুল ভাই, স্বাগত আপনাকে এবং অভিনন্দন, আপনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আছেন নির্বাচন কমিশনের সাবেক কর্মকর্তা, সাবেক অতিরিক্ত সচিব জনাব জেসমিন টুলি। আপা, আপনাকেও স্বাগত এবং ধন্যবাদ আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য। আপা, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। তফসিল রাত পোহালেই হচ্ছে, আমরা ধারণা করছি সেটা এরই মধ্যে হয়তো রাষ্ট্রীয় যে গণমাধ্যম বাংলাদেশ টেলিভিশন, সেখানে রেকর্ড ধারণ করা হয়ে গেছে। তার মানে কি ভোটের ট্রেন ছাড়লো আসলে? আপনাকে অনেক ধন্যবাদ। আসলে অনেক দিন ধরে আমরা নির্বাচনের কথা শুনছিলাম, তফসিল দেওয়া মানে জাস্ট শুরু হলো। আপনি এখন ভোটের ট্রেন বলেন বা নির্বাচনী কার্যক্রমটা তফসিল দেওয়ার সাথে সাথে শুরু হয়ে গেল। এখন থেকে নির্বাচনে যত আইন কানুন যা কিছু আছে সব কিছু প্রযোজ্য হবে, মানে পুরো ইলেকশন কমিশন এখন এটার উপর পুরো রাষ্ট্রের যে সমস্ত জায়গায় বদলি টদলি সব কিছু তাদের হাতে এখন থাকবে। তার মানে এক ধরনের একটা মানে নামে না হলে একটা তত্ত্বাবধায়ক সরকার মুডে আমরা মানে রাষ্ট্র চলে গেল, যেটি স্বরাষ্ট্র উপদেষ্টাও বলছিলেন যে যারা বিভিন্ন দাবি দাওয়ানে রাস্তায় নামেন আন্দোলন করেন, স্বরাষ্ট্র উপদেষ্টা বোধহয় গতকাল বা পরশু বলছিলেন যে আপনারা এখন আর এটি করেন না, এটা করার সুযোগও নাই, এটা নির্বাচিত সরকারের জন্য রেখে দেন। ফলে ওই রকম একটা ইন্টারিম থেকে কেয়ারটেকার গভর্নমেন্ট মুডে আমরা চলে গেলাম কিনা। এখন যদি আমরা দেখি যে আসলে যে অন্তর্বর্তীকালীন সরকার সেটা আসলে নির্বাচনকালীন সরকারের রূপ নিল। এটা এখন নির্বাচনকালীন সরকার, আপনি যে নামেই ডাকেন, তত্ত্বাবধায়ক সরকারই ডাকেন, কেয়ারটেকার, কিন্তু এটা নির্বাচনকালীন সরকার। তফসিল ঘোষণার সাথে সাথে এই গভর্নমেন্টের ক্যারেক্টার পুরো নির্বাচনকালীন সরকারের যে নিরপেক্ষ ফুললে সেই ক্যারেক্টারটা আসবে আসলে। জি আপা, এরপরে কি মানে আমাদের এরকম অভিজ্ঞতাও আছে যে তফসিল ঘোষণার পরে খুবই নেতিবাচক বা ভয়ের জায়গা, খুব খারাপ যদি ধরি, মানে তফসিল ঘোষণার পরেও নির্বাচন ওই সময়ে হয়নি, বা তফসিল রিভাইজ তফসিল হয়েছে, অথবা কোনো একটা আসনের জটিলতায় তফসিল বাতিল হয়েছে বা পিছিয়েছে, এরকম ঘটনাও কি হতে পারে? এবারকার সে সম্ভাবনা খুবই কম, খুবই ক্ষীণ, মানে আশঙ্কা একেবারে আশঙ্কা নাই বললেই চলে, একেবারে যদি অনিবার্য কোনো কারণ না ঘটে থাকে কিছু। কিন্তু আমাদের অতীতে এরকম ঘটেছে যে একদম নির্বাচনের তফসিলের নির্বাচন আগে সে নির্বাচন অকার্যকর ঘোষণা করা হয়েছে। নির্বাচনের তফসিল পরিবর্তন এটা কিন্তু খুবই খুবই নর্মাল একটা ব্যাপার। যে কোনো কারণে ভোটের দিনটা ঠিক রেখে তারিখটা এদিক ওদিক করে কমিশন, অনেক সময় পরিবর্তন হয়ে থাকে, প্রায় নির্বাচনে কিন্তু পরিবর্তন করা হয়েছে। জি বাবুল ভাই, আপনার কাছে আসবো। আমাদের সঙ্গে এর মধ্যে যুক্ত হয়েছেন কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুল বাতেন, তিনি জামাত মনোনীত প্রার্থী ঢাকা 16 আসনে। বাতেন ভাই, আপনাকে স্বাগত এবং কৃতজ্ঞতা আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমরা আলোচনা করছিলাম নির্বাচন প্রসঙ্গে। আমি শহীদুল ইসলাম বাবুল, বিএনপি নেতা, কৃষক দলের সাধারণ সম্পাদক। বাবুল ভাই, নির্বাচন নিয়ে বোধ করে শুধু আমরা সাংবাদিকরা, আপনারাও যারা রাজনীতি করেন, মানুষের কাছে যান, যদিও প্রফেসর ইউনূস অনেকদিন থেকে বলছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন, বা তার আগে উনি বলেছিলেন জুনের আগেই নির্বাচন, তারপরে অনেক মানুষ জিজ্ঞেস করত ভাই ভোট আসলে হবে তো? সেই প্রশ্ন নিশ্চয়ই কালকের পরে আপনাদেরকে আর কেউ করবেন না, মানে সেই প্রশ্নের অবসান হলো কিনা বাবুল ভাই? হ্যাঁ, আস্থা ফিরে আসবে আমি বিশ্বাস করি, কারণ নির্বাচন নিয়ে মানুষের মধ্যে শঙ্কা বা সন্দেহ এগুলো ছিল, অনেকেই প্রশ্ন করেছেন এবং আপনাদের গণমাধ্যমের কেউ কেউ বলেছেন নির্বাচন হচ্ছে না, হবে না, আমরা শুনেছি। সেই জন্য সঙ্গত কারণেই মানুষের মধ্যে উৎকণ্ঠা ছিল, উদ্বেগ ছিল যে নির্বাচনটা ঠিক সময় হচ্ছে কিনা, ঘোষিত সময় হচ্ছে কিনা। আমরাও আমাদেরকেও প্রশ্ন করে মানুষ, যদিও আমরা আস্থাশীল ছিলাম যে নির্বাচন হতে হবে, নির্বাচন না হওয়ার আর কোনো বিকল্প নাই, একেবারে মানে কি বলবে, মানে দেয়ালে পিঠ থেকে যাওয়ার মতো অবস্থা নির্বাচন না হওয়াটা। তো সেই প্রেক্ষিতে মানে অনেক ধোঁয়াশা কেটে যাবে, অনেক ধূম্রজাল কেটে যাবে এর মধ্য দিয়ে, এবং মানুষ আস্থাশীল হবে নির্বাচনের জন্য আমরা মনে করি। এই নির্বাচনটা আসলে কেন অনন্য, বা বিএনপির জন্য তো ধরেন এটা একটা বড় পরীক্ষা, মানে সেই অর্থে 2008-এর পরে, অথবা অনেক বিএনপির অনেক কেন্দ্রীয় নেতাও মনে করেন যে 2008-এর নির্বাচনে আসলে
সেই অর্থে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ বলতে যেটা বোঝায় সেটা না, তাহলে সেই অর্থে বহু বছর পর একটা বিএনপি নির্বাচনের সুযোগ পাচ্ছে। এই নির্বাচনের জন্য বিএনপি কতখানি প্রস্তুত? না, বিএনপির প্রস্তুতি আছে। আপনি গ্রামে গঞ্জে যাবেন, আমরা যারা প্রচারণা করছি আমাদের সর্বশক্তি দিয়ে আমরা চেষ্টা করছি। আমাদের প্রার্থীরা সব মাঠে আছে ম্যাক্সিমাম, আপনিও জানেন, আমিও এলাকা থেকেই এসছি এবং চলে যাব। ঢাকা একটা মিটিং ছিল আমাদের, সেই জন্য এসছি। তো মানে বিএনপি আর জন্য এই নির্বাচনটা গুরুত্বপূর্ণ এবং দেশের জন্য গুরুত্বপূর্ণ আমি মনে করি। নানান ধরনের সংকট, নানান ধরনের মাচ্ছন্যায় এবং নানান ধরনের অর্থনৈতিক রাজনৈতিক অনেকগুলো সমীকরণ এখানে আছে। কার্যত আপনি যেটা বলেছেন 2001 সালের পরে ভালো একটা নির্বাচন আমরা পাইনি সত্যিকার অর্থেই। 2008 সালের যে নির্বাচনটা বা 9 সালের যে নির্বাচনটার কথা বলা হয় তার আগেই বিএনপিকে আসলে কোমর ভেঙে দেওয়া হয়েছিল। মানে নির্বাচনের আগেই বিএনপিকে আসলে অপ্রস্তুত করে দেওয়া হয়েছিল বা বিএনপিকে প্রায় একেবারে ধ্বংসের মুখোমুখি দাঁড় করানো হয়েছিল। তো সেই প্রেক্ষিতে এই যে এই নির্বাচন, এর জন্য তো অনেক রক্তদান, এর জন্য অনেক আত্মত্যাগ, এর জন্য অনেক সংগ্রাম, অনেক লড়াই, অনেক মানুষের রক্ত, অনেক মানে কি বলবো আমাদের চেষ্টা, এর মধ্য দিয়ে আমরা এই নির্বাচনটা পাচ্ছি। এই 26-এর নির্বাচনের পরেও ধরেন আরো 10-15 বছর পরেও কি কোনো দল একই রকম কথা বলার সুযোগ পাচ্ছে? আমরা সেটা জানি না, আমরা কোনো দল সুযোগ পাবে কি পাবে না এটা বলার। এইটা যে নির্বাচন যেটা হচ্ছে, আপনি যেটা মিন করেছেন যে আওয়ামী লীগ বলার সুযোগ পাবে জাতীয় পার্টি বা আওয়ামী লীগের সঙ্গে থাকা, এখন যারা নির্বাচন করছেন এটা তো একটা দল নিরপেক্ষ সরকার। আমরা সকলে মিলে, আওয়ামী লীগ বাংলাদেশে যে ফ্যাসিজম কায়েম করেছিল সেই ফ্যাসিজমে তারাই পালিয়ে গেছে বা তারাই নির্বাচনে, আমরা যেটা প্রথমে বলেছিলাম যে এই সিদ্ধান্তগুলো জনগণ নিলে ভালো হয়। এখানে আপনি বিএনপিকে যদি আপনি দায়ী করেন সেটা দুর্ভাগ্যজনক হবে। আওয়ামী লীগের অনেক সমর্থক আছে, আমাদের এলাকায়ও আছে এবং এই সংখ্যাটা একেবারে কম না, এটা সত্য। তো তাদের জন্য বিষয়টা হয়তো মানে কি বলে বেদনাদায়ক হবে, হ্যাঁ, বা দুঃখজনক হবে, কিন্তু এর দায় এজ এ পলিটিক্যাল পার্টি আপনি বিএনপিকে বললে এটা মনে হয় উচিত হবে না। আমরা সেটা মিন করিনি, আমরা চেয়েছিলাম যেটা, কিন্তু এই মুহূর্তে তো সেই বাস্তবতা নাই। রাজনৈতিক দল আলোচনা করেছে, গভর্নমেন্ট সিদ্ধান্ত নিয়েছে, নির্বাচন হচ্ছে, হ্যাঁ। তো এই প্রেক্ষিতে আওয়ামী লীগের যদি কেউ ভালো মানুষ থাকে তারা নির্বাচন করুক, একটা বিচারিক প্রক্রিয়া চলছে, সেই প্রক্রিয়ার মধ্যে দিয়ে এখন আর বলার সুযোগ আছে বলে আমরা মনে করছি না। জি, অন্তত এই নির্বাচনে সেই সুযোগ নেই। জি, আমি একটু কর্নেল আব্দুল বাতেন আপনার কাছে আসতে চাই। বাতেন ভাই, সম্ভবত প্রতিষ্ঠার পর রাজনীতির ময়দানে সবচেয়ে ভালো সময় জামাত ইসলামী সাংগঠনিকভাবে পার করছে এখন বাংলাদেশের ইতিহাসে। হ্যাঁ, বাংলাদেশের ইতিহাসে, অথবা আমি মানে পড়াশোনা যদি ভুল না হয় পাকিস্তানের ইতিহাসেও সম্ভবত সবচেয়ে ভালো সময় আপনার দলটি পার করছে। হ্যাঁ, ব্রিটিশ আমল থেকে, মানে জামাত ইসলামী প্রতিষ্ঠার পর থেকে। ফলে সেই জায়গা থেকে আপনারা এই নির্বাচনের যে তফসিল হচ্ছে সেইটা নিয়ে জামাতের ভিতরে উচ্ছ্বাসের মাত্রা, আগের যে কোনো নির্বাচন, ধরেন আপনারা বিএনপির সঙ্গে অংশীদার হয়ে নির্বাচন ছিলেন, সরকারে ছিলেন, আপনারা বিএনপিকে ক্ষমতায় যেতে অল্প আসন হলেও সেটি দিয়ে সহায়তা করেছেন, তার চেয়ে এবার নির্বাচনটা কেন জামাতের জন্য ইউনিক এবং এই তফসিল ঘোষণায় আসলে আপনারা কতখানি সন্তুষ্ট? না, এটা ধন্যবাদ সকলকে। এটা শুধু জামাতের জন্য নয়, আমার মনে হয় গোটা জাতির জন্যই এই নির্বাচনটা একটি বিশেষ গুরুত্ব বহন করে। এটা আমরা সকলেই জানি যে বিগত সময়ে দীর্ঘদিন নির্বাচনের নামে মূলত প্রহসন চলেছে। তো মানুষ ভোট দিতে পারেনি, অথবা দিনের ভোট রাতে হয়েছে, অথবা ভোট হয়েছে একরকম, ফলাফল হয়েছে ভিন্ন রকম। তো জুলাই 24-এর আন্দোলনের মধ্য দিয়ে যে পরিবেশ সৃষ্টি হয়েছে, মানুষের মধ্যে একটা আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছিল, জন আকাঙ্ক্ষা, যে এখন নিয়মতান্ত্রিক উপায়ে ফ্রি ফেয়ার নির্বাচন হবে এবং আগামী দিনগুলোতেও নিয়মতান্ত্রিক উপায়ে সরকারের পরিবর্তন হবে। তো সেদিক থেকে এই নির্বাচনটা ছিল খুবই কাঙ্ক্ষিত। যদিও অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে খুব স্পষ্ট ভাষায় বলা হয়েছিল যে বেশ কিছুদিন আগেই, যে ফেব্রুয়ারিতেই, রোজার আগেই নির্বাচন হয়ে যাবে। তো সরকার সেভাবেই তফসিল ঘোষণা করতে যাচ্ছে। আগামীকাল সন্ধ্যা 6টায় তফসিল ঘোষিত হবে। তো অন্য সবগুলো দলের মতো জামাতও তো প্রস্তুতি নিয়ে আছে। আপনারা জানেন সকলেই যে আমরা গত জুলাই মাসের দিকে আমাদের প্রার্থী ঘোষণা করা হয়েছে। অধিকাংশ প্রার্থীরা মাঠে ময়দানে কাজ করতেছে, ঘুরে বেড়াচ্ছে, ব্যাপক জনসংযোগ হচ্ছে এবং সকলের মধ্যে একটা ভোটের
উৎসবও বিরাজ করছে। সেদিক থেকে অতীতে এরকম অনুকূল পরিবেশ ছিল না। 91 বা 2001-এর নির্বাচন ছাড়া অতীতে এরকম অনুকূল পরিবেশ ছিল না। তো মূলত এটাই উচ্ছ্বাস ঠিক নয়, বাট এটা একটা আনন্দের বিষয়, এটা স্বস্তির বিষয় আর কি। আপনারা দুই ধরনের দাবি করছিলেন। আপনারা গণভোট আগে চাচ্ছিলেন, নির্বাচন আগে চাচ্ছিলেন, আবার আনুপাতিক ভোট নিয়েও জামাতের পক্ষ থেকে একটা রাজনৈতিক দাবি ছিল, সেগুলো যদিও মীমাংসিত। কিন্তু আপনারা বিএনপি প্রার্থিতা ঘোষণা করার বা এনসিপি প্রার্থিতা ঘোষণা করার অনেক আগে প্রার্থিতা ঘোষণা করেছেন। সেখানে বেশ কিছু চমকও সম্মত থাকছে, আমরা যতটুকু দেখছি যে দু একটা জায়গায় অন্য ধর্মের প্রার্থী, কিন্তু নারী কাউকে আপনারা প্রার্থী করলেন না। এটা কি কেবলই সংরক্ষিত নারী আসনের জন্য, নাকি এটা জামাতের আদর্শিক জায়গা থেকেই সেটা আপনারা করছেন না? আদর্শিক জায়গা থেকে নয়। যদি সংরক্ষিত নারী আসনে নারীরা সংসদে যেতে পারে, তাই নির্বাচনে অংশগ্রহণ করেও যেতে তো কোনো বাধা নেই। দাঁড়ে দাঁড়ে যেতে হবে, সেটা আমি ঠিক ওই খবরটা এখনো জানি না। ওই লেভেলে তো পলিসি মেকিং লেভেলে আমার হয়তো ওইভাবে উঠা বসা নাই। তো বাট আমি মনে করি যদি সেরকম অনুকূল পরিবেশ হয়, বা হয়তো বা আছে, ওই যেটা বলা হচ্ছে যে চমক থাকতে পারে, সেই চমকের এটাও একটা হতে পারে, অস্বাভাবিক না। তবে আদর্শিক কোনো বাধা নাই, বা দলের পক্ষ থেকে নীতিগতভাবে কোনো বাধা আছে বলে আমার জানা নাই। জি আপা, এই ধরেন নির্বাচনের তফসিল হওয়ার পরেও গ্রহণযোগ্য নির্বাচন নিয়ে শঙ্কার কথা জানিয়েছে আজকে সিটিজেন্স একটা মুভমেন্ট, যেটির নেতৃত্ব দিচ্ছেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। এই গ্রহণযোগ্য নির্বাচন নিয়ে শঙ্কাটা কেন? কারণ আমাদের এখানে নির্বাচন, ভালো নির্বাচনের জন্য প্রথম এবং প্রধানতম যে শর্ত আমাদের অভিজ্ঞতায়, তাতে একটি দল নিরপেক্ষ সরকার, মানে যারা সরকারে আছেন তারা তো নির্বাচন করছেন না। তাহলে এখন গ্রহণযোগ্য নির্বাচন নিয়ে শঙ্কাটা কোথায়? কয়েকদিন আগে জামাত ইসলামী কয়েকদিন আগেও বলেছেন যে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে তাদের প্রশ্ন আছে, আইন শৃঙ্খলা বাহিনীর আন্তরিকতা নিয়ে অনেকের প্রশ্ন আছে, প্রশাসনের সক্ষমতা এবং আন্তরিকতা নিয়ে প্রশ্ন আছে। ফলে এগুলো কি সত্যি সত্যি গ্রহণযোগ্য নির্বাচনকে এক ধরনের চ্যালেঞ্জ বা শঙ্কার মুখে ফেলছে? আসলে যে কোনো নির্বাচন গ্রহণযোগ্যতা পেতে হলে নির্বাচনের সুষ্ঠুতা অনেকগুলো শর্ত আছে, শর্তগুলো মানা যদি ফুলফিল করে তখনই বলা হয় যে নির্বাচনটা গ্রহণযোগ্যতা হয়েছে। আসলে কোন দল জিতলো বা হারলো এটা ব্যাপারটা না, ব্যাপারটা নির্বাচনটা কতটা প্রতিযোগিতামূলক হলো, ভোটাররা কি পরিমাণ ভোট দিল স্বাচ্ছন্দ্যে, ভোটাররা ভোট দিতে ভোট ভীতিকর কোনো পরিবেশ কেউ প্রেশার দিল কি না, মানে ভোটারদের ইচ্ছা বল প্রয়োগ করা হয়েছে কিনা, ভোটারদের বিভ্রান্ত করা হয়েছে কিনা। আসলে গ্রহণযোগ্যতা নির্ভর করে কিছুটা নির্বাচনের নৈতিকতা, অনেস্টি, এগুলোর পর। এই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন না হলে, মানে ভোটারদের কাছে যদি অপশন না থাকে চয়েজের, সেখানেও কিন্তু ভোটারদের এক ধরনের মানে আটকে দেওয়া হয় যে আমার আর কোনো চয়েস নাই, যেটা ছিল আমাদের 24 সালে ইলেকশনে, ভোটারে ওখানে কোনো চয়েস ছিল না। কিন্তু দেখেন 24 সালের নির্বাচন কিন্তু সুষ্ঠু হয়েছে, মানে আপনি শান্তিপূর্ণ বলা যায়, শান্তিপূর্ণ নির্বাচন, অথচ এটা কিন্তু গ্রহণযোগ্য নির্বাচন হয়নি। কারণ এটা কোনো অবস্থাতে গ্রহণযোগ্য, মানে নিজেরা খেলেছে সামনে মানে কোনো অপশন নাই। তাহলে এই যদি এরকম প্রতিযোগিতাপূর্ণ নির্বাচন না হয়, ভোটারদের ধরেন, এবার আমি বলি, এবার আমাদের বিভ্রান্ত কোনটা করতে পারে, সোশ্যাল মিডিয়ায় প্রচারণা থাকবে, এআই মাধ্যমে দেখা যাবে একটা ভালো ক্যান্ডিডেটের চরিত্র সাংঘাতিকভাবে হনন করে ফেললো, বিশেষ করে নারীদের ক্ষেত্রে তো এটা, এবং ভোটাররা কি হলো, বিভ্রান্ত হয়ে গেল, কিন্তু সাময়িক সময়ের জন্য বিভ্রান্ত হয়ে কিন্তু ভোট কমে যেতে পারে। তাহলে ওখানে দেখলেন যে ইলেকশনের দিনই ঠিকই কিন্তু ভোট হয়েছে, ইলেকশনের কোনো গন্ডগোল হয়নি, কোনো রিগিং হয়নি, কোনো চিন্তা হয়নি, হ্যাঁ, কিন্তু আগে থেকে আপনি ভোটারদের বিভ্রান্ত করে দিচ্ছেন, ভোট সে তার জাজমেন্ট অ্যাপ্লাই সঠিকভাবে করতে পারছে না। এই ধরনের অনেকগুলো টুলস যেখানে কাজ করে একটা নির্বাচনকে গ্রহণযোগ্যতা পেতে হলে। দ্বিতীয় যে কাজটা হলো যে আমাদের আসলে প্রশাসন বলেন, ইলেকশন কমিশন বলেন, এগুলোতে মানুষের আস্থা অনেকটা তলানিতে যেয়ে ঠেকেছে। তা ইলেকশন কমিশনকে এই যে কালকে তফসিল ঘোষণা হবে, তফসিলের পর আমাদের দেশে রাজনৈতিক দলগুলো, বিশেষত যারা নির্বাচনে অংশগ্রহণ করছে সেই দলগুলো এবং যারা মনোনয়ন পেয়েছে তাদের আচরণটা আসলে কেমন, তারা কি নির্বাচনী আইনের প্রতি শ্রদ্ধাশীল,
তারা কি আসলে ভোটাররা ভোট দিবে তার উপর সেই আস্থার জায়গাটা তারা আছে কিনা, এই আচরণগত দিকগুলো যদি আসলে দেখা হয়। আর আরেকটা আছে যে আমরা যে কোনো বর্তমানে যেটা দৃষ্টিগত হচ্ছে সবার, যে কোনোভাবে জেতার জন্য যে কোনো কৌশল অবলম্বন করা, মানে এই যে আমি কৌশল বলি আর কূটকৌশল বলি, যেটাকেই বলি, অথবা জোর করে বলি, হ্যাঁ কখনো 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 তা এই যে জেতার জন্য, শুধুমাত্র জিতে আসার জন্যে এখানে নীতি, আদর্শ, নৈতিকতা এগুলো যদি ছেড়ে দিয়ে আগানো হয়, সে নির্বাচন একসময় হয়তো বা সুষ্ঠু হয়ে যাবে, কিন্তু একসময় এই নির্বাচনটা একটা বড় প্রশ্নের মুখে আসবে। বাবুল ভাই, একটা ধরেন নির্বাচন কমিশনের একটা নির্দেশনা হচ্ছে তফসিলের পরে ছবিযুক্ত, বিশেষ করে দলের নেতা নেত্রীদের ছবিযুক্ত পোস্টার রাখা যাবে না, তাই তো টুলিয়াপা? পোস্টারের যে বিধান, এবারে রঙিন পোস্টার থাকবে না, এবার তো পোস্টার থাকবেই না। ফলে যে পোস্টারগুলো ধরেন আপনি অথবা যে কোনো প্রার্থী, ছোট দল বড় দল যাই হোক, সেগুলো সরানোর জন্য যদি ইওনো, ডিসি বা জেলা নির্বাচন কর্মকর্তা নির্দেশ দেয়, সেটা আসলে মেনে চলা আমাদের রাজনৈতিক যে বাস্তবতা, আমাদের যে ক্যাম্পেইনের কালচার, সেখানে কতখানি বাস্তবসম্মত, এটা কি পারবেন? এক। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, প্রশাসনের কি আসলে সেই সক্ষমতার পাশাপাশি আন্তরিকতাটাও আছে একটা ভালো নির্বাচন করার জন্য? বিশেষ করে মাঠ প্রশাসনের, আপনি তো মাঠে যান, আপনার এলাকার আশপাশের এলাকা দেখে কি মনে হয়? না, প্রশাসনের মোটামুটি কন্ট্রোল আছে। আমি যেটা দেখছি প্রশাসনের কন্ট্রোল আছে এবং প্রশাসন কন্ট্রোল করতে পারছে এবং নির্বাচনটাও তারা তুলতে পারবে বলে তারা কনফিডেন্ট। আমরা আলোচনা করলাম, আমরা দেখলাম। হ্যাঁ, তবে রাজনৈতিক দল বা প্রার্থী যারা, তাদেরও আন্তরিকতার প্রয়োজন আছে। নির্বাচনটা তো বেসিক্যালি একটা সময় আমরা দেখতাম মানুষই নির্বাচন করতো, কতজন আর পুলিশ থাকতো, আনসার দিয়েও নির্বাচন হয়েছে এই দেশে। তার মানে কি যে নির্বাচনটা, হ্যাঁ, নির্বাচনটা তো শক্তি প্রয়োগের জায়গা না, এটা উৎসব মুখর হতে হয়, তাই না? অংশগ্রহণমূলক হতে হয় এবং নিজেরাই নির্বাচন করে যে একটা ভোট, সুষ্ঠু ভোট, এটা যদি জনগণের আন্তরিকতা থাকে, আমার মনে হয় সেখানে প্রশাসনের খুব একটা সমস্যা। নির্বাচন কমিশন তো একটা প্রতিষ্ঠান, তাদের আর কতটুকু শক্তি আছে? তাদেরকে রাজনৈতিক দল যদি হেল্প না করে, সহযোগিতা না করে, তাহলে তারা কি করতে পারবে? তো আমি যেটা দেখছি, মোটামুটি এবার পরিবেশ, রাজনৈতিক সংঘাত কম। এই পর্যন্ত নির্বাচন তো শুরু হয়ে গেছে, আর এখন তো নোকিং অ্যাট দ্য ডোর। তো আমি মনে করি তফসিল ঘোষণার পরে নিয়ম নীতি এগুলো পালার ব্যাপারে এগুলো রাজনৈতিক দলকেও ভূমিকা রাখতে হবে, প্রার্থীদেরও ভূমিকা রাখতে হবে এবং প্রশাসনকেও সিরিয়াস সিস্টেম। আর প্রশাসন যদি ইচ্ছা করে, যদি বায়াস না হয়, তাহলে অনেক কিছুই সম্ভব। তো সেই ক্ষেত্রে আমরা মনে করি 100% পারফেক্ট যদি নাও হয়, 100% পারফেক্ট তো সবসময় হয় না। প্রশাসন কেন বায়াসড হবে বা কার প্রতি বায়াসড হবে? প্রশাসন, সরকারি দল কেন বায়াসড হবে এটার তো কোনো উত্তর নাই। কারণ মানুষ তো কারণ অকারণ হইতে সময় লাগে না। নানান ধরনের লোভ টোপ, নানান ধরনের প্রেশার থাকতে পারে, বা নিজস্ব লোক থাকতে পারে, বা কারো প্রতি কারো ফ্যাসিনেশন থাকতে পারে, এই বিষয়গুলো তো আছেই। আর সবচেয়ে বড় চ্যালেঞ্জটা হলো আপা যেটা বলেছে, যে ওই এআই যে বলে না, যাযাবরের একটা ব্যাপার, যে কি বলে, বিজ্ঞান মানুষকে দিয়েছে বেগ, কেড়ে নিয়েছে আবেগ। সেই ক্ষেত্রে আমি বলি এআইটা একটা সভ্যতার শত্রু। এটা যেটা হচ্ছে, এই এআই এমন কিছু নাই যে তারা করতে পারে না। মানুষের কণ্ঠ বলেন বা ছবি বলেন, আপনি যেটাই বলবেন সেটাই সে করে দেয়, এবং এটা নিয়ে নানান ধরনের বিভ্রান্তি হবে এবং এটা একটা বড় চ্যালেঞ্জ। আর অনলাইনে, আপনি অনলাইন তো বা সামাজিক মাধ্যম তো একটা বায়বীয় জায়গায়, এক একজন এক এক জায়গায় বসে যেই ধরনের শব্দ, নোংরা বা অশ্লীলতা বা মিথ্যা প্রোপাগান্ডা যেভাবে ছড়াচ্ছেন, প্রত্যেকেই নিরাপদ জায়গায় থেকে, নানান ধরনের ফেক আইডির মাধ্যমে বা দেশের বাইরে বসে, আপনি আইন কিভাবে প্রয়োগ করবেন এখানে? এটা একটা জটিলতা, নতুন জটিলতা বাংলাদেশের আগামী রাজনীতির জন্য বা নির্বাচনের জন্য। এই জায়গাটার ক্ষেত্রে কমিশনের নিয়ম কানুন আপনারা মানবেন বা মানা সম্ভব? কেন নয়, নির্বাচন তো নিয়ম মানতেই হবে। ধরেন পোস্টার অনেকেই লাগিয়েছে বা লাগানো হয়েছে, সেগুলো তুলে ফেলা একটা জটিলতা আছে। প্রার্থীর দায়িত্ব, বা না প্রার্থী করলে প্রশাসন করবে। তবে এটা 100% নাও হইলে আমি আশা করি যে এই নিয়ম কানুনগুলো আমাদের প্রার্থীরা মেনে চলবে। কর্নেল বাতেন ভাই, আপনার কাছে একই প্রশ্ন, যে গ্রহণযোগ্য নির্বাচন নিয়ে এখনো কোনো শঙ্কা আছে কিনা? ধরেন বিএনপির পক্ষ থেকে খুব সুস্পষ্টভাবে অনেকগুলো মতামত দেওয়া হয়েছিল, যেমন নির্দিষ্ট কিছু সংস্থার কর্মকর্তা কর্মচারী যেন দায়িত্ব পালন না করেন। বিএনপির অনেকে অভিযোগ করেন প্রশাসনে আপনার দল অর্থাৎ জামাতের অনেক লোকজন, বিভিন্ন ব্যাংকে আপনাদের লোকজন, ফলে সেই ভয়টা আছে। ফলে আপনাদের এরকম কোনো শঙ্কা আছে? না, প্রশাসন নির্বাচন নিরপেক্ষ হওয়ার ক্ষেত্রে তো অনেকগুলো ফ্যাক্টর আছে।
তো সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য বিএনপির পক্ষ থেকে যে ধরনের অভিযোগ দেওয়া হয়েছে সরকার আমলেও নিয়েছে, কারণ প্রাইভেট ব্যাংকের কোনো কর্মকর্তারা সম্ভবত নির্বাচনী কাজে অংশগ্রহণ করছে না। প্রশাসনে তো এটা তো আমরাও বলি যে বিএনপির অধিকাংশ লোক বিএনপির প্রশাসনে, তো রাজনীতিতে এটা থাকবে, বক্তব্য পাল্টাপাল্টি বক্তব্য থাকবে। বাট আমি যেটা মনে করি সরকার প্রধান থেকে শুরু করে যেহেতু একটা বিশেষ পরিস্থিতিতে নির্বাচনটা হচ্ছে, প্রশাসন আন্তরিক আছে, আন্তরিক থাকবে বলে আমি মনে করি। এবং আমি এটাও মনে করি যে রাজনৈতিক দলগুলো দায়িত্বশীল ভূমিকা পালন করবে। কিন্তু প্রশাসনকে আপনাদের কথা মতো চলতে হবে, আপনারা যা বলবেন তাই বলতে হবে। আপনার কোনো সহকর্মী সংখ্যায় হয়তো খুবই কম, কিন্তু একজন দুজন হলেও তো বলেছেন, সেইটা এক ধরনের ভয়ের উদ্রেক করে কিনা? এটা তো একজন ব্যক্তি, উনি একটা কথা প্রসঙ্গে অনেক কথার মধ্যে একটা কথা বলেছেন, অথবা ওনারটা আমরা জেনে গেছি, অন্যরাও যদি এরকম বলে থাকেন, এই ধরনের হওয়ার কি সুযোগ আছে? তাই কি হবে? কখনো এটা হবে না। তবে হ্যাঁ, একজন প্রার্থী আশা করতে পারে যে প্রশাসন তাকে সহায়তা করবে যদি কোনো সমস্যা থাকে বা প্রতিপক্ষের দ্বারা যদি কোথাও বাধাগ্রস্ত হয়। যেমন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কিছুটা হলেও কিন্তু আশঙ্কা এখনো আছে, পুরোপুরি আশঙ্কা কেটে যায়নি। গতকাল যেমন এই মিরপুর 1 নম্বরে একটা উচ্ছেদ অভিযানে গিয়েছিল, কিন্তু সেখানে যে একটা ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তাতে মনে হয় যে মানুষের মধ্যে, বিশেষ করে একটা শ্রেণীর মধ্যে এমন একটা মনোভাব সৃষ্টি হয়েছে যে প্রশাসনের গায়ে হাত তুললেও কিছু হয় না, এ ধরনের একটা মনোভাব। তো আশঙ্কা আছে, বাট আমরা আশা করি একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন হবে এবং নিরপেক্ষ। অনলাইনে হ্যারাসমেন্ট বা কারো চরিত্র হনন, বিশেষ করে নারী প্রার্থীদের ক্ষেত্রে, সেইটা নিয়ে আপনাদের অবস্থান বা বক্তব্য? না, আমাদের বক্তব্য তো পরিষ্কার, আমরা মনে করি এটা করা উচিত না, এবং সকলেই যদি বিরত থাকে। তারপরেও এখানে কিছু বিষয় থেকে যায়, যারা অনলাইনের মাধ্যমে ওই রোজগার করে, সবগুলোই যে দলের পক্ষ থেকে হয় তা না, সব রাজনৈতিক দলের ক্ষেত্রে এটা প্রযোজ্য। কিন্তু কিছু কিছু লোক আছে যারা একটা দলের ব্যানারে অথবা কখনো জাস্ট ভিউ বাড়ানোর জন্য কিছু বিতর্কিত জিনিস তারা বারবার এগুলো প্রচার করতে থাকে। তো এগুলো চ্যালেঞ্জ মোকাবেলা করা কঠিন। এআই দিয়ে যদি কিছু করে সেটা মোকাবেলা যেমন কঠিন, আমার মনে আছে এটাও মোকাবেলা করা অনেকটা কঠিন। তারপরেও যে আওয়ামী লীগ আমলে সিপি গ্যাং নামে একটা গ্রুপ ছিল, তারা মানুষকে সাংঘাতিক রকমের হেনস্থা করেছে, আক্রমণ করতো অনলাইনে, চরিত্র হনন, নানান ভাবে। একই রকম ভাবে 5 আগস্টের আগে পরে আরেকটা নতুন শব্দ অনেকেই প্রচলন করলেন, বট বাহিনী, যেটি মূলত যেটির অভিযোগের তীরটা জামাতের দিকে যায়। আমাদের কাছে খুব সুস্পষ্ট তথ্য প্রমাণ নাই, কিন্তু মানুষের পারসেপশন হচ্ছে অনলাইনে আপনার দলের নেতা কর্মী সমর্থকরা মানুষকে অনেক বেশি আক্রমণ করে, হেনস্থা করে। এই বিষয়টাকে আপনারা আমলে নেন? না, আমি বলি, দেখেন আমাদের যে ইয়াং জেনারেশন, বিশেষ করে ছাত্র শিবিরের ছেলেপেলেরা, যদিও ছাত্র শিবির আলাদা দল, তারপর ওই যে ছেলেপেলেরা, তাদের পারফরমেন্স আপনারা জানেন, তারা পড়াশোনা, ইসলামী সাহিত্য পড়াশোনা, তারপরে বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা নিয়ে ব্যস্ত। কাজেই তারা এই ধরনের কাজের সময় ব্যয় করবে, এটা আমি মনে করি না, বা আমরা এটা মনে করি না। আর এটা অভিযোগ করা হয়, রাজনীতিতে অভিযোগ থাকবেই, যারা অভিযোগ করা হয় তারা হয়তো পারপাসফুলি নিজেরাও করতে পারে। জি, আমি একটা বিরতি নিয়ে, আপনারা জানেন যে এই নির্বাচন নিয়ে শঙ্কা দূর হওয়ার পিছনে একটা ঘটনার সময় তো খুব বড় ফ্যাক্টর হিসেবে কাজ করেছে। জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া 2 জন শিক্ষার্থী উপদেষ্টা সরকারে ছিলেন, মাহফুজ এবং আসিফ, 2 জনই আজকে পদত্যাগ করেছেন, এবং তারা কোনো রাজনৈতিক দলে যোগও দিচ্ছেন। আমরা মোটামুটি নিশ্চিত কোন দলে আসলে মাহফুজ বা আসিফ যাচ্ছেন। এবং একটা ধারণা হচ্ছে শেষ পর্যন্ত এনসিপির সঙ্গে যেহেতু জামাতের একটা অলিখিত ঐক্য হচ্ছে বলে মনে হচ্ছে, অথবা বিএনপির সঙ্গে হচ্ছে না বলে জামাতের সঙ্গে হচ্ছে, ফলে তারা আপনাদের সঙ্গে যাচ্ছেন কিনা সেই প্রশ্নে কথা বলবো আমরা। দর্শক, তার আগে ছোট্ট একটা বিরতি। দর্শক, আরেকবার স্বাগত 24 ঘন্টায়। আমরা কথা বলছি 2 সদ্য বিদায়ী উপদেষ্টা মাহফুজ এবং আসিফ। একটা গুঞ্জন শোনা যাচ্ছে বাতেন ভাই, যে আসিফ মাহমুদ, যিনি সরকারি স্থানীয় সরকার উপদেষ্টা ছিলেন, ক্রীড়া উপদেষ্টা ছিলেন,
জুলাই আন্দোলনের অন্যতম প্রধান চরিত্র তিনি। যদিও পরবর্তীতে নানা কারণে তাকে বিতর্কিত আমরা হতে দেখেছি, তিনি সম্ভবত গণ অধিকার পরিষদে যাচ্ছেন একটা গুঞ্জন আমরা শুনছি। বিএনপিতেও যেতে পারে এরকম গুঞ্জন ছিল, ফলে ঢাকার ধানমন্ডির যে আসন সেটি শুরুতে প্রার্থী ঘোষণা করে, পরবর্তীতে সেখানে বিএনপি শেখ রবিউলকে প্রার্থিতা ঘোষণা করেছে। তার মানে এইটুকু বোধ হয় যে ওই আসনের যেহেতু উনি ভোটার হয়েছেন ট্রান্সফার করে, ফলে যাচ্ছেন না। ফলে এই মাহফুজ বা আসিফ এই উপদেষ্টারা এদের সঙ্গে এদের এই সংগ্রামে ছাত্র শিবির বলি, জামাত ইসলাম বলি, বিএনপিরও ছিল, কিন্তু আপনাদের সঙ্গেই শেষ পর্যন্ত উপদেষ্টারা বা তাদের শিক্ষার্থীদের গড়া দল এনসিপির একটা বৃহত্তর ঐক্য হচ্ছে কিনা আপনাদের যে 8 দলীয় জোট আছে তার সঙ্গে? মানে বিশেষভাবে আসিফ এবং মাহফুজ সঙ্গে জামাতের কোনো যোগাযোগ আছে কিনা এটা আমার জানা নাই। তবে এনসিপি তো আমার জানা মতে বিএনপি এবং জামাত উভয় দলের সঙ্গেই যোগাযোগ রাখতেছিল, কাজে এখানে সম্ভাবনা আছেই জামাতের সঙ্গে আসার। এবং অতীতে অনেকেই বলে যে এরা তো জামাতের হাত ধরেই সামনে অগ্রসর হয়েছে, বা এই ধরনের একটা ধারণা মানুষের মধ্যে ছিল। কাজেই তারা যদি আসে, বিস্মিত হওয়ার কিছু নাই, হতে পারে। আমার মনে হয় এটা একবারে সম্ভাবনা ফেলে দেওয়া যায় না। মানে যদিও স্পেসিফিক কোনো তথ্য আমার কাছে নাই। যদিও এবি পার্টি রাষ্ট্র সংস্কার আন্দোলন এবং এনসিপি মিলে 3 দলীয় একটা জোট হয়েছে, আপনাদের একটা 8 দলীয় ইসলামী দলগুলো একটা জোট রয়েছে, কিন্তু এবি পার্টি বা আপনি যেটা বলছিলেন যে এই শিক্ষার্থী আন্দোলনের যারা তাদের একটা অংশের সঙ্গে আপনাদের পূর্ব যোগাযোগ ছিল, ফলে সেই জায়গা থেকে সব মিলে কি একটা বিএনপি বিরোধী ঐক্য করার চেষ্টা আসলে জামাত করছে? না, বিএনপি বিরোধী মানে লক্ষ্যটা বিএনপি বিরোধী ঐক্য না। এখন যেহেতু জোটের রাজনীতির কালচার তো অনেক দিন ধরে চলতেছে বাংলাদেশে, ছোট ছোট দলগুলো আছে, তাদের পক্ষে একাই নির্বাচন করে হয়তো ভালো ফলাফল করা সম্ভব নয়। শুধু এই যে নতুন যে রেজিস্ট্রেশন পেয়েছে, আমার জানা মতে আরও একটা দল আছে, তারা বেশ কিছু প্রার্থী দেবে, জনতার দল। তো এরা সাবেক অনেকজন সামরিক কর্মকর্তা আছে এবং তারা বেশ কিছু প্রার্থী, আমি যতটুকু জানি, যেহেতু উনিও এতে থাকেন, মিরপুর ডিএসএসে থাকেন, মসজিদে দেখা হয়, তো আমি যতটুকু জানি তারাও বেশ কিছু প্রার্থী ঠিক করেছে এবং তারাও চেষ্টা করবে বিএনপির সঙ্গে যোগাযোগ করার জন্য। করতে পারে, অসম্ভব কিছু নয়, বা জামাতের সঙ্গে যোগাযোগ করতে পারে। যোগাযোগ হয়ে যদি একটা বৃহত্তর আন্ডারস্ট্যান্ডিং হয়, জোট না হোক, অন্ততপক্ষে আসন ভিত্তিক যদি একটা আন্ডারস্ট্যান্ডিং হয়, যদি চিন্তাভাবনা অ্যাকোমোডেটিভ হয়, আমার মনে হয় এটা ভালো আমাদের রাজনৈতিক পরিবেশের জন্য, একটা সুষ্ঠু সুন্দর নির্বাচনের জন্য, বিশেষ করে অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য। কিন্তু আপনি বলছেন যে সদ্য সাবেক 2 উপদেষ্টা মাহফুজ বা আসিফের সরাসরি জামাতের সঙ্গে আমার ব্যক্তিগত হলো যে সম্ভাবনা মনে হয় নাই। জি জি, শহীদুল ইসলাম বাবুল ভাই, আসিফ বিএনপিতে আসছেন এই গুঞ্জনটা খুবই পুরনো। উপদেষ্টা মাহফুজের পরিবারের সদস্যরা কেউ কেউ, বিশেষ করে তার বাবা সহ, তারা বিএনপি তৃণমূলের রাজনীতির সঙ্গে জড়িত, এরকম খবর আমরা জানি বা শুনেছি। ফলে তাদের দুইজন যেহেতু তারা আপনার এনসিপিতে আনুষ্ঠানিকভাবে যাননি এখন পর্যন্ত, বা এনসিপিও মনে হচ্ছে যাবেন না, সেক্ষেত্রে বিএনপি তাদের আশ্রয়স্থল হয়ে উঠছে কিনা? না, আমি নিশ্চয় করে বলতে পারবো না। আপনি যেটা বলেছেন, মাহফুজের পরিবার বা তার বাবা বিএনপি রাজনীতিতে সম্পৃক্ত, আসিফের পরিবার বা আসিফ ওইভাবে বিএনপি রাজনীতিতে কখনো সম্পৃক্ত ছিলেন বলে আমি জানি না। জি, আমরাও জানি। আর নির্বাচনের আগে ধরেন যোগ দেওয়া বলেন বা জোট বলেন, মহাজোট বলেন, বড় জোট বলেন, এগুলো তো আমাদের উপমহাদেশের রাজনীতির কালচার। এটা একটা উৎসবের মতো, হ্যাঁ, প্রতিদিন প্রতি রকমের খরচ, নির্বাচন যে আসছে যাচ্ছে, এটা একটা রাজনৈতিক কালচার আমাদের দেশে, এটা হতে পারে। এখন আসিফ এবং মাহফুজ ওনারা পদত্যাগ করছেন, নিশ্চয়ই তারা নির্বাচন করবেন বলেই পদত্যাগ করেছেন এবং তারা ঘোষণাও দিয়েছেন। আর বিএনপি একবার বলেছিল যে তাদের জন্য আমাদের দরজা খোলা আছে। এখন সেই প্রেক্ষিতে কি আলোচনা হচ্ছে, তাদের চিন্তা কি, বা আমাদের পার্টির যারা নীতি নির্ধারক তাদের কি চিন্তা, এই বিষয়ে আমি সুনির্দিষ্টভাবে কিছু বলতে পারছি না এই মুহূর্তে। জি, কিন্তু আমরা দেখলাম যে আরেকজন জুলাই যোদ্ধা যিনি জীবন দিয়েছেন, শহীদ মুগ্ধর ভাই বিএনপিতে যোগ দিল। সেখানে
হ্যাঁ, স্নিগ্ধোষ তাকে নিয়েও একটা গুঞ্জন ছিল তিনি হয়তো বিএনপি থেকে নমিনেশন পেতে পারেন। আবার ধরেন একজন রিক্সা চালক যে ভাইটি হচ্ছে এনসিপিতে যোগ দিল, তাকে নিয়েও গুঞ্জন ছিল। ফলে সেটি হয় নাই, ফলে চমক দেখানো আর বাস্তবিক রাজনৈতিক সমীকরণ মিলানো, এটা খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। শোনেন, নির্বাচন তার ছেলে খেলা না, আবেগ এক ব্যাপার, হ্যাঁ, আর একটা হলো বাস্তবতা। তো আপনি একটা নির্বাচন পরিচালনা করার মতো সাংগঠনিক দক্ষতা, ক্যাপাবিলিটি বা সেই বয়স, সেই অভিজ্ঞতা, এগুলো একটা গুরুত্বপূর্ণ ইস্যু। আপনি খেলেও হইতে পারেন না। আপনি হয়তো এটা মামি ডামি আমি আর নির্বাচন হইলে হয়তো যারা ইচ্ছে ধরে এনে দিয়ে দিলেন, নায়িকা গায়িকা বা যাই বলেন খেলোয়াড় দিয়ে দিলেন, কিন্তু এই নির্বাচনটা তো একটা সমীকরণ আছে। আপনার প্রার্থী দিলেই তো হচ্ছে না, তাকে তো জিতে আসার প্রশ্ন আছে, তার সেই মেকানিজমের ব্যাপার আছে বা তার সেই ক্রেডিবিলিটির ব্যাপার আছে। হ্যাঁ, এটা ঠিক যে মীর মুগ্ধ আমাদের গণতান্ত্রিক আন্দোলনের একজন অকুতোভয় যোদ্ধা ছিলেন এবং তার রক্তের বিনিময়ে গণতন্ত্র, সেটা একটা আবেগ। তার ভাই যদি আমাদের দলের সাথে থাকে অবশ্যই আমরা সেটা গর্ববোধ করি এবং সেটা আমাদের অহংকারের জায়গা হয়। কিন্তু সে নির্বাচনে প্রার্থী হবে বা প্রার্থী তাকে করা হবে এই বিষয়ে কোনো আলোচনা তার সাথে হয়েছিল কিনা আমার জানা নাই। হ্যাঁ, মনে হয় না হয়েছিল। আর হলেও ঢাকা শহরে নির্বাচন করার মতো সেই ক্যাপাবিলিটি তার আছে কিনা বা সেই বয়স, সেই বাস্তবতা আছে কিনা, ম্যাচুরিটি আছে কিনা, সেটা একটা হিসাবের ব্যাপার। নিশ্চয়ই আমরা তার ভাইকে, সে যদি আমাদের সাথে থাকে, আমরা অন্য কোনো সম্মানজনক কাজে তাকে লাগাইতে পারবো, বাট নির্বাচন তো প্রতিদ্বন্দ্বিতামূলক। এইখানে তো আপনাকে হিসাব নিকাশ করতে হবে, তারপরে আপনাকে দিতে হবে। জি, টুলিয়াপা, যদিও প্রশ্নটা রাজনৈতিক, আপনি এই দুই উপদেষ্টার রাজনৈতিক ভবিষ্যৎ কি দেখেন, এটি একটি প্রশ্ন। এবং ধরেন এনসিপির প্রধান নেতা নাহিদ ইসলাম আজকে বলেছেন তারা ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করেন না, করছেন না, কিন্তু নির্বাচন তো আসলে জেতার জন্যই সবাই করে প্রচলিত অর্থে। এবং এনসিপির পক্ষ থেকে বলা হয়েছিল যেসব আসনে বিএনপি চেয়ারপারসন ভীষণ অসুস্থ বেগম খালেদা জিয়া প্রার্থী হবেন, সেসব আসনে তারা প্রার্থী দেবেন না, যদিও সেটা বাস্তবসম্মত হয়নি। 125 আসনে যে প্রার্থী তার তালিকা তারা ঘোষণা করেছে, তার ভিতরে বেগম জিয়ার আসন রয়েছে। ফলে এই দুই উপদেষ্টার ভবিষ্যৎ এবং এনসিপির ভবিষ্যৎ নিয়ে আপনার কোনো পূর্বাভাস আছে কিনা? আসলে এনসিপি যেটা একটা নতুন একটা দল, তাদের আসলে অনেক দূর যেতে হবে। তারা এখনই যে ক্ষমতায় যাবে এটা ভাবা কেউ ভাবেও না, তারাও ভাবছে না, এটা তারা পরিষ্কারও করলো। হ্যাঁ, তারা নির্বাচনের মাঠে এসছে, যেহেতু একটা রাজনৈতিক দল করেছে, তারা এসছে, তারা আস্তে আস্তে আগাবে। এবার তারা প্রার্থী দেবে, তাদের মধ্যে আমি জানি না কেউ সেরকম জনপ্রিয় হয়ে জিতে আসতে পারবে কি পারবে না। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে আমাদের যদি তারা পরিচ্ছন্ন রাজনীতির দিকে আগায়, মানে পুরনো ধারার রাজনীতি থেকে সরে আসে, আমাদের আসলে আমরা এই যে 24শে আগস্ট যত ত্যাগ গেল গেল, কিন্তু রাজনীতির যে সংস্কৃতি সেটা কিন্তু পাল্টায়নি, সেই চেহারা কিন্তু আমরা একটু পরিবর্তন দেখিনি। তা আমার কাছে মনে হচ্ছে হ্যাঁ, এই নতুনরা এসছে, একদম ইয়াং ছেলেপেলে, তাদের চিন্তা ভাবনা অনেক অন্যরকম। তারা এসে যদি দেখাতে পারে যে রিয়েলি তারা পুরনো ধারা থেকে নতুন কিছু চিন্তা করছে। প্রথমে যে চিন্তাটা করেছিল যে হ্যাঁ, আমাদের বেগম জিয়ার যে আসনটা ছিল 3টা আসনে তারা দিবে না, পরে তারা দিলে। এবার নাহিদ যেটা বলছে আমরা জিতে আসার জন্য করছি না, আমরা ইলেকশন করছি। তাদের এই চিন্তাগুলো যদি সত্যিকারে আন্তরিকভাবে তারা করে তাহলে ঠিক আছে। আর দুইজন উপদেষ্টা যেটা কথা বললেন, আসলে তাদের ভবিষ্যৎ, তারা কোনো একটা রাজনৈতিক দলে যাবে, তাদের নিজস্ব যেটা এনসিপিতে তো তারা যায়নি। এবং একদম তাদের যেটা আসলে তাদের উচিত ছিল অনেক আগেই পদত্যাগটা করা, আমার কাছে মনে হচ্ছে। মানে নাহিদ যখন করেছে তারপর হ্যাঁ, কারণ ঠিক এমনি শেষ মুহূর্তে, মানে দেখেন এটাও কিন্তু এই নির্বাচনকালীন যে সরকার, সেটাও কিন্তু ঠিক তাদের এই নিরপেক্ষতার জায়গাটা কিন্তু নৈতিকভাবে আপনি যদি চিন্তা করেন এটা কিন্তু ঠিক না। মানে তিনি আসলে কেন বলা হয় যে সরকারি কর্মকর্তারা অবসর গ্রহণের 3 বছর পর রাজনীতি করতে পারবে, এর উদ্দেশ্য আছে তো, তার একটা সার্কেল থাকে, পরিচিতি থাকে, তার একটা কাজ, সে একটা জায়গায় কাজ করে অনেক বেশি। তাই একদম শেষ মুহূর্তে পদত্যাগটা করার চাইতে তারা ভালো হতো যদি তারা আরও আগে ছেড়ে দিত, কারণ তাদের ইয়াং ব্লাড, তাদের সামনে অনেক সময় আছে, তাদের এখনই দেশের জন্য দেখানোর জন্যে। কিন্তু শেষ সময়ে হওয়াতে তারা, আমার কাছে মনে হচ্ছে যেন এই জিনিসটা সবাই হয়তো ভালোভাবে নেবে না। তারপরেও তারা পদত্যাগ করেছে, কারণ অনেকে তো বলছিল যে তারা উপদেষ্টা পদের থেকে, যদিও সেটা সম্ভব ছিল না, ইলেকশন কমিশনও বলেছে যে এটা সম্ভব না।
আমি তাদের রাজনৈতিক ভবিষ্যৎ জানি না, কিন্তু ভবিষ্যতে যদি তারা ভালো কাজ করে তা দেশের রাজনীতি ভালো জায়গায় অবস্থান করবে, এটাই আমরা আশা করি। জি, শহীদ ইসলাম বাবুল ভাই, বিরতিতে যাব। আমার মনে আছে একদম 5 আগস্টের পরপরই আপনার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব বলেছিলেন যে আগামী নির্বাচন, মানে যে নির্বাচনের তফসিলতে, এই নির্বাচনটা খুব সহজ হবে না। 15 মাস আগের কথা আমি বলছি। এই মুহূর্তে এসে কি সত্যি আপনারা যারা মাঠে কাজ করছেন, প্রার্থিতা যারা পেয়েছেন, নমিনেশন পেয়েছেন, মানুষের দরবারে যাচ্ছেন, আপনাদের কি উপলব্ধি? যেহেতু আওয়ামী লীগ নাই, মানে বিএনপির চিরপ্রতিদ্বন্দ্বী, প্রধান প্রতিদ্বন্দ্বী, তার ফলে নির্বাচনটা যতখানি সহজ হওয়ার কথা ছিল সেই সহজ হচ্ছে নাকি অনেক বেশি কঠিন হচ্ছে? এবং যদি কঠিন হয় তাহলে কাদের কারণে কঠিন হচ্ছে সেই প্রসঙ্গে আমরা কথা বলবো। দর্শক, তার আগে ছোট্ট একটা বিরতি নিই। দর্শক, আরেকবার স্বাগত 24 ঘন্টায়। শহীদ ইসলাম বাবুল, জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক আছেন আমার সঙ্গে। বাবুল ভাই, ধরেন আওয়ামী লীগ নাই, কিন্তু তারপরেও আপনার দলের প্রধান নেতা জনাব তারেক রহমান অনেক আগেই বলেছিলেন যে নির্বাচন সহজ হবে না। এই এখন ভোটের মাঠে গিয়ে কি মনে হচ্ছে? ভোট নির্বাচনটা কি সহজ হচ্ছে? আর যদি কঠিন হয় কার জন্য হচ্ছে? মূলত জামাত কি বড় শক্তি হিসেবে আপনাদের সামনে আবির্ভূত হচ্ছে? না, শোনেন, যে বড় শক্তি হোক সেটা সমস্যা না। সমস্যা হলো নির্বাচনটা দেখেন আদায় করা, বা এই যে কি বলে তফসিল হবে কি হবে না, মানুষের মধ্যে অনিশ্চয়তা, মানুষের মধ্যে সন্দেহ, ধূম্রজাল, এগুলো তো অনেক কিছু হলো। কার্যত প্রধান উপদেষ্টার সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের লন্ডন বৈঠকের পরেই কেবলমাত্র নির্বাচনটা আমরা একটা আলোর রেখা দিতে পারলাম টানেল শেষে। তার আগে তো এটা হচ্ছিল না। এই নির্বাচনটা যে প্রয়োজন ছিল বারবার বলা হচ্ছে, আমরা তো সেটা কেউ একটা সুনির্দিষ্ট করতে পারিনি। আমরা এত রাজনৈতিক দল এবং কেউ চেয়েছি কিনা সেটাও তো একটা প্রশ্ন। তারপরে এখানে আধিপত্যবাদী শক্তি আছে আমাদের চারিদিকে, কিরণক আন্তর্জাতিক শক্তি আছে, তাদের বক্তৃতা দেখছি, বিবৃতি দেখছি নির্বাচন নিয়ে, নানান ধরনের ধূম্রজাল। আওয়ামী লীগ নির্বাচনে থাকবে কি থাকবে না, নির্বাচন কেন এত তাড়াতাড়ি হতে হবে, কেউ কেউ বলছে কিসের নির্বাচন, কেউ কেউ বলছে 29 সাল পর্যন্ত, কেউ কেউ বলছে যে নির্বাচনের জন্য তো আসে এই গণ অভ্যুত্থান হয় নাই। নানান ধরনের বক্তব্য আমাদের রাজনৈতিক নেতৃত্বের মধ্য থেকে এসছে। এবং এই যে সামগ্রিক একটা ধূম্রজাল তৈরি হয়েছিল, সেই ধূম্রজালটা তো এটা তো হবে, সেটা আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও আগেই বলেছেন। এবং এখন আমরা যেটা দেখছি, নানান ধরনের অপপ্রচার করা হচ্ছে, বিএনপিকে মেলাইন করবার চেষ্টা করা হচ্ছে, বা এই যে ধর্মের ব্যবহার যে রাজনীতিতে যেভাবে হচ্ছে, বা এই তথ্য প্রযুক্তি বা আপনার প্রযুক্তির যে ব্যবহার নগ্নভাবে হচ্ছে, তো এই সামগ্রিক বিষয় নিয়ে তো একটা জটিলতা তৈরি হয়েছে, যেটা এর আগে আমরা কমই দেখেছি। এটা একটা নতুন জটিলতা। তারপরে আপনারাও শুনেছেন, আমরাও শুনেছি যে আন্তর্জাতিক নানান ধরনের প্রেশার, চাপ। কালকেও দেখলাম একজন উপদেষ্টা বলছেন যে এই ধরনের কোনো ম্যান্ডেট নাই যে 1.5 বছরের ভিতরে 2 বছরের মধ্যে নির্বাচন করতে হবে। এই সামগ্রিক যে বিষয়, সামগ্রিক যে নির্বাচনের বিষয়, এটা তো গোটাটাই একটা অনিশ্চিত ব্যাপার ছিল, এবং সেটা তো একটা মানে চ্যালেঞ্জিং ব্যাপারই ছিল। এই নির্বাচনটা মনে হয় যে আমাদেরকে আবার আদায় করে নিতে হচ্ছে। এত রক্তপাতের পরে নির্বাচন আদায় করে নিতে, বাংলাদেশের ধরেন আর্মি, তৃতীয় বিশ্বের মতো একটা দেশে আর্মি নির্বাচন চায়, রাজনৈতিক দল প্রধান তারা নির্বাচন চায়, হ্যাঁ, কিন্তু মানে কি বলে আমাদের রাজনৈতিক নেতৃত্বের মধ্যে এটা নিয়ে সন্দেহ, দোলাচল, বা কথায় বার্তায় আচরণে নির্বাচন হোক বা না হোক, এরকম একটা বিষয় আমরা দেখেছি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে ফিরে গেলে এই আলোচনাটাকে আরো গতি পেত না, বা নির্বাচন করাটা বিএনপির জন্য আরো সহজ হতো না? আচ্ছা, কবে ফিরবেন? না, কবে ফিরবেন আমি নিশ্চয় করে বলতে পারবো না। সেটা পার্টি নীতি নির্ধারকরা আছে, তারা সিদ্ধান্ত নেবেন যে উনি কবে ফিরবেন। এবং বিএনপির একটা কৌশলও থাকতে পারে যে ওনার ফেরা নির্বাচনের মানে কি জাগরণটা একসাথে হয়ে গেল, সেটা একটা টাইমিংয়ের ইস্যু থাকতে পারে। এটা একটা কৌশল হতে পারে, পার্টির নিশ্চয়ই থাকে, রাজনৈতিক দলের। এটা একটা ইস্যু। আমি মনে করি না ওনার ফেরার সাথে নির্বাচন না হওয়া বা হওয়া এটা খুব একটা ম্যাটার করে। জি জি, কর্নেল আব্দুল বাতেন সাহেব, এই যে জামাত এবং বিএনপির যে মুখোমুখি অবস্থান, এবং আপনি যদি বাবুল ভাইকে শুনেন, এখানে অনেকগুলো নতুন ফ্যাক্টর যুক্ত হয়েছে। একটা তো অনলাইনে আক্রমণ, আর একটা হচ্ছে রাজনীতিতে ধর্মের ব্যবহার আগেও ছিল এই দেশে, এবং অন্যান্য দলও যে করেনি তা না, কিন্তু রাজনীতিতে ধর্মের ব্যবহার, অথবা তারেক সাহেব সেদিন যেটা বললেন যে জামাত আসলে কখনো ক্ষমতায় যায়নি, আপনারা যেটা বলে ভোট চাচ্ছেন যে আপনারা তো আগে আওয়ামী লীগকে দেখেছেন, বিএনপিকে দেখেছেন, যাতে করে আমাদেরকে একবার দেখেন। তারেক সাহেব বলছেন যে আপনাদেরকে তো আমরা, অর্থাৎ জামাতকে আমরা 1971-এই তো দেখেছি। ফলে একদিকে ধর্মের ব্যবহার, আরেকদিকে মুক্তিযুদ্ধ বা স্বাধীনতা পূর্ববর্তী বাংলাদেশে জামাতের ভূমিকা, এইসব নিয়ে কি বিএনপি, যারা আপনার দীর্ঘদিনের রাজনৈতিক সঙ্গী এবং সেই অর্থে জামাতের রাজনৈতিক অভিভাবকও যদি বিএনপিকে বলা হয়, বোধ করি ভুল বলা হবে না, মানে দীর্ঘদিন আপনার একসঙ্গে রাজপথের আন্দোলন সংগ্রামে ছিলেন,
ফলে সেই দূরত্বটাকে নির্বাচনে এসে অনেক বেশি বেড়ে গেল এবং এরকম একটা মুখোমুখি অবস্থানে জামাত বিএনপি শুধু ভোটের জেতার জন্যই তার মানে চলে গেল। না, এখন বিষয় হচ্ছে কি, জামাতের বিষয়ে আমরা বরাবরই দেখেছি, মানে জামাতের যারা প্রতিদ্বন্দ্বী বলছি জন্য যে নির্বাচন মানেই তো প্রতিদ্বন্দ্বিতা, একাধিক দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে। বিশেষ করে জামাতের যারা প্রতিদ্বন্দ্বী তারা এই দুটো অভিযোগ প্রায়শই করে থাকে, ধর্মের ব্যবহার। এক্ষেত্রে জামাতের বক্তব্য খুবই সুস্পষ্ট, বিভিন্ন সময় বলা হয়েছে, আজকে আমিও বলছি যে জামাত আসলে ধর্মকে নিয়ে রাজনীতি করে না, ধর্মকে ব্যবহার করে রাজনীতি করে না। জামাত ধর্মভিত্তিক রাজনীতি করে, জামাত একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল এবং বলা হয়ে থাকে যে ইসলামের নীতিমালার আলোকেই জামাত একটি ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত করতে চায়। আর ধর্মকে ব্যবহার করে রাজনীতির প্রচলন আছে, আমাদের সমাজে আছে। নির্বাচনের সময় আসলে অনেকে টুপি মাথায় দেয় বা মাজার জিয়ারত করে, এটা কালচার আমাদের আছে। এটা যারা করে তারা হয়তো মনে করে না যে তারা ধর্মকে ব্যবহার করছে, বাট হয়তো ধর্ম তো ব্যবহৃত হচ্ছেই। একত্রের ব্যাপারটা অনুরূপ, একত্রের ব্যাপারটা তো দীর্ঘদিন বলা হয়েছে এবং জামাতকে রাজনৈতিকভাবে কোণঠাসা করার জন্য এই ন্যারেটিভটা বরাবরই বলা হয়েছে। তাদের বিচার হয়েছে, জামাত মনে করে যে অন্যায়ভাবে তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। তারপরেও এই ন্যারেটিভটা এখনও চলমান আছে, এখনও বলা আছে এবং রাজনীতিতে এটা সম্ভবত থাকবে। এটা উদ্দেশ্য প্রণীতভাবে বলা হয় বলে আমি মনে করি। তো সব কিছুর ঊর্ধ্বে যেহেতু নির্বাচন হবে, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হওয়াটাই আপনারাও কি স্বাভাবিক। ৭১ প্রশ্নে নিজেদের অবস্থান দেশবাসীর কাছে, ভোটারদের কাছে পরিচ্ছন্নভাবে উপস্থাপন করতে ব্যর্থ হয়েছেন কিনা? মানুষ তো এটা জানতে চায় না, এটাকে গুরুত্ব দেয় না। আচ্ছা, মানুষ তো যে অভিযোগ করা হয়, মানুষ তো এই লোকগুলোকে সমাজে দেখছে, গত 50 বছর ধরে তাদেরকে দেখছে। এই অভিযোগের সঙ্গে এই মানুষগুলোর স্বভাব চরিত্র, তাদের আচার আচরণ কর্মকাণ্ড তো মেলে না, বাস্তবে মেলে না। আমি একটা কথা বলি ভাই, 71 সালে যে হত্যা বা নির্যাতন বা অগ্নিসংযোগ হয়েছে, তাদের আত্মীয় স্বজন ছিল না, তারা তো মামলা করেছিল এবং আমি যতটুকু জানি 7,000 মামলার বিচারও হয়েছে। তো ওই মামলাগুলোর মধ্যে তো কোথাও জামাত নেতৃবৃন্দের কোনো নাম ছিল না, কোথাও একটা জিডি পর্যন্ত ছিল না। তারা যদি কারো বাড়িতে অগ্নিসংযোগ করে থাকে বা সহায়তা করে থাকে, ভাই একটু শেষ করি ভাই। ঠিক আছে, আপনাকে একটা কোশ্চেন করতে চাইছি। না ঠিক আছে, কোশ্চেন করবেন, শেষ করি। মানে একজন লোক যদি 71 সালে অগ্নিসংযোগ করেছে কারো বাড়িতে, তো তিনি তো 72 সাল থেকে শুরু করে 75 পর্যন্ত তো আওয়ামী লীগের সরকার ছিল, কোনো বাধা ছিল না। কিন্তু যা ওই ব্যক্তির নামে স্পেসিফিক্যালি করতে পারতেন, সুনির্দিষ্ট অভিযোগ কেন নেই সেটা এখানে যেটা আপনারা বলতে পারেন তাদের একটা রাজনৈতিক সিদ্ধান্ত ছিল পাকিস্তানের, অখণ্ড পাকিস্তানের মধ্যে, সেটা একটা ইস্যু হইতে পারে, কিন্তু অপরাধের ইস্যুটা ভিন্ন। ওই প্রশ্নটাই করতে চাইছিলাম যে ঠিক আছে, ওনারা যেটা বলছেন, ওনারা হত্যা করেন নাই, ধর্ষণ করেন নাই, এটা করেন নাই, ওটা করেন নাই, ভালো কথা। তো ওনাদের যে পলিটিক্যাল ডিসিশনটা বাংলাদেশের বিরুদ্ধে, অখণ্ড পাকিস্তান, হ্যাঁ, সেই বিষয়ে তারা ভুল স্বীকার করেন কিনা বা এই বিষয়ে তাদের অনুশোচনা আছে কিনা, এই বিষয়ে কিন্তু পরিষ্কার না। জি, আপনি কিছু বলবেন এটা পরিপ্রেক্ষিতে? না, রাজনীতিতে ভুল শুদ্ধের কি আছে, মানে রাজনৈতিক সিদ্ধান্ত না, যেমন তারেক রহমান তাদের তো একটা বিচার বিবেচনা করে সিদ্ধান্ত নিয়েছে, হ্যাঁ হ্যাঁ, যে উনি ওই সময় এটা ভুল করেছিলেন এবং সেটা সে অ্যাপোলজি আনুষ্ঠানিকভাবে। এইটা বাংলাদেশের রাজনীতি কালচার কিন্তু অনেক দিন যাবত আমরা দেখি না। তার মানে বাতেন ভাই আপনি মনে করেন রাজনীতিতে ভুল স্বীকার জরুরি না? এখানে ভাই ভুল স্বীকার করা না করার বিষয় তো নয়, আর আমি ভুল স্বীকার করার ইয়াও না, ঠিক ওই অথরাইজ ব্যক্তিও না। আমি যেটা বলতে পারি সেটা হলো যে ওই সময় যে প্রেক্ষাপটে এই সিদ্ধান্তটা হয়েছিল যে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যে স্ট্যান্ড নেওয়া হয়েছিল, সেটা তো সত্য। জি, পরিষ্কার। তার মানে আপনার আগের অবস্থানে অনড় আছেন। আপনার কাছে শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে একটু কি মনে হচ্ছে যে দীর্ঘদিনের রাজপথের সঙ্গী যে দুই দল বিএনপি এবং জামাত, অন্তত গত 17-18 বছর তারা কন্টিনিউয়াসলি একসঙ্গে ছিল, এই নির্বাচন এসে কি তাদের যে মানে একটা সহাবস্থান সেটা মুখোমুখি হলে সেটা কেবল নির্বাচনের জন্য, এবং নাকি বিএনপি এবার সত্যি সত্যি নির্বাচনে আওয়ামী লীগ না থাকলেও একটা বড় চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে? আসলে এগুলো সবই নির্বাচনী কৌশল। একসাথে পথ চলা, একসাথে আবার আলাদা হয়ে যায়, আবার ভবিষ্যতে আবার একসাথে হওয়া, সবই নির্বাচনের কৌশল এবং সে কৌশলটা জিতে আসার কৌশল, আর কিছুই না। আর দ্বিতীয়ত যেটা হলো,
আমি যদিও আপনার প্রশ্নের সাথে না, আসলে মানুষ কি চায়, মানুষ কিন্তু পুরনো জিনিস আর ঘাটতে চাচ্ছে না। মানুষ চাচ্ছে আমার ভবিষ্যতে দেশের জন্য কি করবে, আমার অর্থনীতি কী অবস্থা হবে, আমাদের বেকার সমস্যা কিভাবে সমাধান, কর্মসংস্থান কিভাবে হবে। মানুষ কিন্তু এইগুলোর কথা মানে কেউ বলুক এগুলো শুনতে চায়, কি কাজ হবে। মানে আমরা যদি সারা জীবন শুধু পিছনের কাসুন্দি ঘাটে, দেখেন আমার মা বলতো যে তোমরা 47 দেখোনি, আমরা সে জিনিস জানি, সে কি মর্মান্তিক সেই ঘটনা। 47 আমার মার মুখে আমরা এই বয়ানটা খুব বেশি শুনেছি, আমার মা টিচার ছিলেন। তারপর আমরা যেমন বলছি আমরা 71 দেখেছি, 71-এ কী জিনিস, আমাদের ছেলেমেয়েরা বলছে আমরা 24 দেখেছি। দেখেন জেনারেশন টু জেনারেশনের চিন্তা কতই। একসময় ব্রিটিশদের প্রতি আমার কত ঘৃণা ছিল, তারপরে একসময় ভারতীয়তেও, একসময় পাকিস্তানে। সেই জন্য পুরোনো জিনিস, হ্যাঁ আমাদের ইতিহাস অবশ্যই ভুললে চলবে না। তার মানে বাতিল করে দিতে হবে কিনা? না, অবশ্যই তা না। বাতিল অবশ্যই তো কোনো বাতিলই, মানে ইতিহাস তো ইতিহাস, তার জায়গায় থাকবে। কিন্তু সেটা নিয়ে কাদা ছোড়াছুড়ি করে ভবিষ্যতের কথা আমরা কেউ বলবো না। এই নির্বাচনটা ভোটাররা কি চায়? ভোটাররা চায় যে আসলে আমরা কিভাবে চলবো, কিভাবে আমাদের জীবন উন্নতি হবে, কিভাবে আমাদের সমস্যাগুলো সমাধানগুলো হবে। তা আমার কাছে মনে হচ্ছে রাজনীতিবিদ প্রার্থীরা এই দিকে বেশি মনোযোগ দেওয়া উচিত, নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি চাইতে। অনেক ধন্যবাদ জেসমিন টুলিস, ধন্যবাদ বাবুল ভাই, ধন্যবাদ বাতেন ভাই। দর্শক এই ছিল আলোচনা। ভালো থাকুন সবাই, নিরাপদে থাকুন।